হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমরা একটু অপেক্ষা করি, দেখি আরো কেউ আসে কিনা। না ভাইয়া, ওই যে আমি যে টেক্সটটা দিলাম, মানে আমার যে ল্যাপটপটা আছে না, আমি জাস্ট আপনাকে কিবোর্ডটা একটু দিব, তখন আপনি একটু জাস্ট এরর সাইন দিয়ে কোনটা কি, যদি আপনি মানে বোঝেন আর কি, আমাকে একটু যদি এরর সাইন দিয়ে জাস্ট পিক্সটার মধ্যে লিখে দিলেই হবে। পিক্সের উপরে কোনটা কি কাজ করে সেটা নাকি? না, মানে আমি ওই যে ল্যাপটপ, আমার তো ল্যাপটপ ইউজ করি, ল্যাপটপটা এমন কাজ করে না। তো আমি এটা কিবোর্ডটা আর একটা ছবি পাঠাবো ল্যাপটপের, হ্যাঁ? তো আপনি আচ্ছা এখানে অল্টার কন্ট্রোল কোনটা, মানে আমাকে একটু করে দিয়েন। আচ্ছা কারণ ঠিক আছে। অনেকগুলো ভাষা একটু ডয়েচে, তো মানে আপনি আমাকে জাস্ট এরর মার্ক দিয়ে জাস্ট ফার্স্ট লেটারটা লিখলেই হবে। আমি ওকে বুঝতে পারবো আর কি। যদি কাইন্ডলি পরে দিব আর কি ভাইয়া। আমি ক্লাসে এখন ক্লাসটা শেষ করে দিচ্ছি আর কি। ওকে। জি, থ্যাংক ইউ। ক্লাস শুরু হয়ে যাচ্ছে, আপনি জয়েন করেন এখন। চলো, কিছুক্ষণের মধ্যে ক্লাস শুরু হবে, জয়েন করতে পারেন। মোটামুটি 10টা 3 বাজে, যারা আসছি মোটামুটি এদের মধ্যে ক্লাস হোক। আচ্ছা, গত ক্লাসে আমরা দেখছিলাম এক্সেলের বেসিকগুলোই আমরা এখন পর্যন্ত শেষ করতে পারিনি। গত ক্লাসে আমরা কি কি দেখছিলাম? যোগ করা এবং হোম ট্যাবের কাজগুলো শেষ করছিলাম। তো আজকে আমরা ইনসার্ট থেকেও দেখছিলাম পিভট টেবিল এবং টেবিল, এই দুইটা কাজ নিয়ে দেখছিলাম। আর যে পিকচার, এগুলো আমাদের যদিও কাজে লাগবে না, তারপর আমি দেখাবো যে কিভাবে ইনসার্ট করবেন। তো এর আগে আমরা যে পিভট টেবিলটা দেখাইছিলাম সেটা সম্পর্কে আপনারা একটু আমার ধারণা দিবেন বা কাজটা দেখাবেন। মোটামুটি তো প্র্যাকটিস করছিলেন, তাই না রিপন ভাই? জি ভাইয়া, করেছি বাসায়। বাট আপনি আমি তো আবার গুগল মিটের জন্য করতে পারবো না, কি ছবি দিয়ে দিব আচ্ছা, আপনাকে একটা ইয়াতে, পিকচার দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়েন। গ্রুপে। জি ভাইয়া, মানে ও, লাস্টের ওই যে আপনি, আচ্ছা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার পিভট টেবিল, এটা কিন্তু খুব ভালো প্র্যাকটিস করতে হবে, কারণ সেটা কাজ বেশি পাবেন আপনি।
যেখানেই যান না কেন পিভট টেবিলটা বেশি প্রয়োজন হবে। কারণ হচ্ছে যে কোনো জিনিস শর্ট সামারি তৈরি করতে হলে কুইকলি আপনার পিভট টেবিল লাগবে। এখান থেকে আমরা শেপ দেখব, যদি আমাদের শেপের কাজের প্রয়োজন হবে না বেশি একটা। শেপ কিসের জন্য? যে কোনো একটা টেক্সট লেখার জন্য আমরা শেপ নেওয়ার জন্য আচ্ছা এখান। ভাইয়া, জি একটা বলুন। কথা বলুন। কিবোর্ড টেবিল বললেন যে যে আমাদের যে কম্পিউটারের কিবোর্ড থাকে ওইটা, নাকি এখানে এই যে কিবোর্ড পিভট, টেবিল এই যে এটা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে। এখানে যে শেপের কাজ আছে এটা আমাদের বেশি প্রয়োজন হয় না। যদি আপনার মনে হয় যে শেপ নিয়ে কোনো একটা কাজ করবেন, সেক্ষেত্রে আপনার শেপ নিয়ে কাজ করতে পারবেন। এটা শেপ নিলাম, এটার ভিতরে কোনো যদি আমি টেক্সট লিখতে চাই সেক্ষেত্রে লিখতে পারবো। এটা বেশি একটা অফিসিয়াল কোনো কাজ নেই, এটা হলো নিজের একটা ডিজাইন বা কোনো কিছু তৈরি করার জন্য। এখান থেকে প্রয়োজন হতে পারে পিকচার, যে কোনো একটা লোগো অ্যাড করার জন্য আপনার হইতে পারে এখানে একটা রিপোর্ট তৈরি করছেন, ওই ব্র্যান্ডের একটা লোগো আপনার সাইডে অ্যাড করতে হবে, তো সেক্ষেত্রে আপনার পিকচার প্রয়োজন হবে। এখান থেকে আমরা পিকচার যদি অ্যাড করতে চাই, যদি আমার কম্পিউটারের ভিতর থাকে সেক্ষেত্রে আমরা কম্পিউটারে এখান থেকে যাব দিস ডিভাইস। আর যদি আমি অনলাইন থেকে নিতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে এই দুইটা সাইট আছে, একটা হলো স্টক ইমেজ, একটা হচ্ছে অনলাইন। তো আমাদের নিজেদের ডিভাইস থেকে যদি নেই, এখানে দিস ডিভাইস আমি সিলেক্ট করে দেব। এখান থেকে আমরা যদি কোনো একটা পিকচার নিতে চাই, সাপোজ আমি এই এক্সেলের পিকচারটাকেই নিয়ে নেব। এখানে এখানে আমি ইনসার্ট করে দেব। এটা কিন্তু অনেক বড় আকারে চলে আসছে। এখন এটাকে যদি আমরা অ্যাডজাস্ট করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে পাশে যদি আমি মাউস কার্সরটা রাখি, একদম দুইটা তীরের মতো আসছে দুই দিকে। এখন আমি যদি এখানে মাউস চেপে ধরে এটাকে ছোট করি, এটা ছোট হয়ে আসছে, কিন্তু এটাকে আমরা রিসাইজ করতে পারি। এখন আমরা একটা কর্নারে যে কোনো আমার চয়েস অনুযায়ী যে কোনো জায়গায় আমি এটাকে মুভ করতে পারি, মাউস চেপে ধরে তারপর মুভ করতে পারি। এখান থেকে এই পিকচারটাকে আমরা কোন ফরম্যাটে রাখতে চাই, এই পিকচার উপরে যখন আমি ক্লিক করি এখানে কিন্তু পিকচার একটা ডিজাইন ফরম্যাট চলে আসে। এখন এখান থেকে আমরা ফরম্যাটগুলো বাছাই করতে পারবো। আমি যদি কোনো একটা ফরম্যাটের উপরে মাউস কার্সার রাখি এখানে কিন্তু আমার এটার ইফেক্টটা চলে আসবে। এখান থেকে আমি দেখতে পারি যে কোনটা আমার জন্য এটা সুইটেবল, সেটাকে আমি সিলেক্ট করে দিতে পারবো। এখান থেকে যেটা আমার পছন্দ হবে সেটা আমি দিতে পারবো, আমার লোগোর সাথে কোনটা অ্যাডজাস্ট হয়। এখান থেকে আমার এটা ভালো লাগছে, আমি এটাকে দিয়ে দিতে পারি, এই যে লোগোর সাথে অ্যাডজাস্ট করে। তো এটাকে কোন জায়গা থেকে নিয়ে আসলাম, আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পিকচার। যে কোনো একটা ফাইলের উপরে আমার ব্র্যান্ড লোগো অ্যাড করতে গেলে এই কাজটা আমার জানতে হবে। তো আমি আবারও দেখাই, এখান থেকে আমি যাব দিস ডিভাইসে। আর যদি আমি স্টকে খুঁজি সেক্ষেত্রে আমার কি করবে, এখানে যে আমার পিসির ভিতরে সফটওয়্যারের সাথে যে স্টক ইমেজগুলো আছে সেগুলো শো করবে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের সার্চ করে নিয়ে আসতে পারবো। এখানে আপনার ডিফল্ট আকারে কিছু পিকচার দেয়া থাকে, এখান থেকে যদি আপনি নিচে যান এডুকেশনাল, এরকম আসবে না ভাই ক্যাটাগরি। আপনার নেটে মনে হয় সমস্যা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এখানে একটু নেট প্রবলেম আছে। তো এখান থেকে আমি জাস্ট দেখাইলাম, এখান থেকে আপনার এই যে ক্রাইটেরিয়া দেওয়া আছে ফলোয়ার ওয়াটার এরকমের, আপনার রোড যদি প্রয়োজন হয় অথবা ব্যাকগ্রাউন্ড, সেক্ষেত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড নিতে পারবেন। তো আমরা যদি লোগো অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদের অবশ্যই এগুলো প্রয়োজন হবে না, প্রয়োজন হবে দিস ডিভাইস। এখান থেকে আমরা কি করব, এটাতে ক্লিক করব। এখান থেকে আমার যে জায়গাটার ভিতরে লোগো রাখা আছে সেই জায়গায় আমি সেই লোকেশনে চলে যাব। যদি আমার ড্রাইভের ভিতরে থাকে সেক্ষেত্রে আমরা ড্রাইভে চলে যাব। আমি ডাউনলোডে চলে আসলাম, এখানে আমার বিভিন্ন লোগো অ্যাড করা আছে, এখান থেকে আমি লোগোগুলো যে কোনো একটা লোগো অ্যাড করে নেব। তো এইভাবে আপনারা লোগো অ্যাড করতে পারবেন এই পিকচার ইনসার্টের মাধ্যমে। এখন আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমরা পিকচার ইনসার্ট করব। তো এখানে এইগুলো বেশি, যেটা বেশি প্রয়োজন হয় সেটা আমি দেখাচ্ছি। এরপর হচ্ছে এখানে হচ্ছে আপনার চার্ট, এটাও বেশি ইম্পর্টেন্ট, এটা আসবে বিভিন্ন ফর্মুলা শেখার পরে আমরা এগুলো শিখবো। কারণ হচ্ছে এগুলোর সাথে ফর্মুলার সাথে একটা লিঙ্ক আছে। এখন আমি যদি এটা সাধারণভাবে আপনাকে দেখাই, এখন দেখানো যাবে, সমস্যা নেই। এখানে হচ্ছে আমার সেলস এবং টার্গেট
দুইটা কলাম আছে, দুইটা কলামে একটা হচ্ছে সেলস আর একটা হচ্ছে টার্গেট। আমি যদি এটাকে লাইন চার্ট আকারে দেখতে চাই, যে এটার একটা গ্রাফ দেখতে চাই, সেক্ষেত্রে আমি কি করব, দুইটা কলামটাকে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখানে কি করব, এই লাইন চার্টে চলে আসবো। এখানে 2D আছে, তো আমি এখানে ক্লিক করলে আমার এখানে একটা গ্রাফের ভিজিবিলিটি দেখাবে। এখানে আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার এখানে গ্রাফ চলে আসবে। এখানে কিন্তু আমার সেলসের কালার ইন্ডিকেট করে দিছে যে কোনটা আমার সেলস, কোনটা হচ্ছে টার্গেট। এখন সেলস হচ্ছে আমার এই কালারটা, এই কালারটা কিন্তু টার্গেটের থেকে কোনো সময় কম হয়েছে, আবার কোনো সময় টার্গেটটা বেশি আছে, সেলস কম হয়েছে। তো এটা আমরা গ্রাফে দেখতে পাই। এখন এটাকে আমি একটু মুভ করে এই লোগোটাকে আমি ডিলিট করে দিই, এটা যাতে আমরা ভালো করে বুঝতে পারি। গ্রাফটাকে আমি একটু উপরে নিছি। এখান থেকে আমরা চাইলে কি করতে পারি, যে আমি প্লাসে ক্লিক করে এখান থেকে আমি এক্সিস এই সাইডের এগুলো যদি লেখাগুলো আমি মুভ করে দিতে চাই, সেক্ষেত্রে আমি এটাকে উঠাই দেব। এখন যদি এটার টাইটেল দিতে চাই, এক্সিস উইথ টাইটেল, আমি এখানে ক্লিক করলে এখানে আমি এডিট করতে পারবো। এটার যদি কোনো টাইটেল দিই, তো আমি টাইটেল দেব না। আর এখানে যে এক্সিস, এটা যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু একটা অ্যামাউন্টের সংখ্যা দেখাচ্ছে, অ্যাভারেজ কোন জায়গায় কোন জায়গায় আমার আপ ডাউন হয়েছে। এখন আমি এই যে চার্ট টাইটেল, এটাকে যদি আমি না রাখতে চাই উপরে, সেক্ষেত্রে আমরা এখান থেকে উঠাই দিতে পারবো। এখন হচ্ছে এখানে ডাটা লেভেল, ডাটা লেভেল আমি যদি চাই, এই ডাটা লেভেলটা আমার এখানে চলে আসবে। এটার সাথে আমি যদি ক্লিক করি, দেখুন এখানে কোন জায়গায় কোন জায়গায় আপ ডাউন হচ্ছে। এটাকে আমার দেখতে ভালো দেখায় না, আমি এই জন্য এই ডাটা লেভেলটাকে রাখবো না। আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ক্লিক করে দেখবো যে আমার জন্য কোনটা সবচেয়ে বেস্ট হয়, সেটাকে আমি, বা কোন রিপোর্টের জন্য আমার কোনটা পারফেক্ট। এরপর হচ্ছে ইরিওর বার। ইরিওর বারটাকে আমি যদি ক্লিক করি, যে কোন জায়গায় কোন জায়গায় আমার ফল হয়েছে, আপ হয়েছে, সেটা আমার এখানে শো করবে। শুধুমাত্র সেই জায়গাটাতেই ইরিওর বারটা চলে আসছে। আমি এটাকে আবার উঠাই দিলাম। এখন বলছে গ্রিড লেন্স, এটা হচ্ছে এই যে পিছনের যে লাইনগুলো দেওয়া আছে, আমি যদি লাইনগুলো না রাখতে চাই, সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে দেব। এখন পুরোটাই হোয়াইট। এখন যদি আমি ট্রেড লাইন দেখতে চাই, এখান থেকে একটা লাইনের মতো, সেক্ষেত্রে আমি এখানে ট্রেড লাইনে ক্লিক করলে, এখানে আমি যদি সেলসের দেখতে চাই, সেক্ষেত্রে আমি সেলসটাকে সিলেক্ট করে ওকে করে দেব। এখানে সেলসের ট্রেড লাইন চলে আসছে, এখানে ডট ডট। এখানে আমি যদি আবার উঠাই দিই চেক মার্ক, আবার যদি ক্লিক করি, এখানে যদি আমি টার্গেটটা দেখতে চাই, এখানে আমরা টার্গেটের ট্রেড লাইন দেখতে পাবো। এই যে দেখুন টার্গেটের ট্রেড লাইন। আর এখানে কিন্তু আমার এই যে লিনিয়ারটা, এটা কোনটার জন্য সেটা কিন্তু এখানে লেখা আসছে। এরপর হচ্ছে আপ ডাউন বার। এখানে যদি আমরা ক্লিক করি, যে কোন জায়গায় আপ ডাউন হয়েছে সেটার একটা বার যদি আমি নিতে চাই, এই যে বারটা চলে আসছে। এখন এখান থেকে আমাদের এই যে ডিজাইনটা আছে, ডিজাইনটাকে আমরা যদি পরিবর্তন করতে চাই, আমি আপ ডাউন বারটাকে উঠাই দিই, দেখতে খারাপ দেখা যায়। তো এখানে আমার এই যে ডিজাইনটা আছে, বিভিন্ন আপনারা থিম ব্যবহার করতে পারবো। এখান থেকে আমরা চার্ট স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে আমার যেটা চয়েস হবে সেটা আমি নিতে পারবো। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই যে দেখুন এখানে, এই যে আমার লাইনটা কিন্তু এর আগে চিকন ছিল, এখানে যদি আমি ক্লিক করি, এখানে কিন্তু পুরোপুরি স্পষ্টভাবে দেখা যাচ্ছে। এভাবে আমরা ক্লিক করতে পারি। আর এখান থেকে আমরা ফিল্টার করতে পারি যে কোনটা আমার প্রয়োজন, কোনটা প্রয়োজন না। এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারবো। তো এখানে আমার সবগুলোই প্রয়োজন, কারণ হচ্ছে আমার সেলস টার্গেট দুইটাই দেখতে চাই। আমি যদি শুধুমাত্র সেলসেরটা দেখতে চাই বা টার্গেটেরটা, এখান থেকে আমি যদি আনফিল্টার করে দিই, চেক মার্ক করে দিই, এখানে শুধুমাত্র সেলসেরটা চলে আসছে। এখানে যদি আমি অ্যাপ্লাই করে দিই, শুধুমাত্র সেলসের যে গ্রাফটা সেটা দেখাবে, যে কোন সময় উঠছে নামছে সেটা আমার এখানে শো করবে। এখন যদি আমি শুধুমাত্র টার্গেটেরটা দেখতে চাই, এখানে আমি সেলসটাকে তুলে দেব। এখানে যদি অ্যাপ্লাই দিই, এখানে টার্গেটের গ্রাফটা চলে আসছে। এখানে আমি দুইটা কিন্তু একত্রে দেখাইছি। অনেক সময় হয় কি, যে আমরা শুধুমাত্র সেলসের যে টার্গেটটা দিছিলাম সেটার গ্রাফটা আমি দেখতে চাই। এখানে যদি আমি অ্যাপ্লাই করে দিই, টার্গেটের কোন জায়গায় আমি বেশি দিছিলাম, কোন জায়গায় কম দিছি, সেটা কিন্তু এখানে চলে আসছে। এখন আমি কি করব, সেলস টার্গেট দুইটাই আমি রাখবো, এখানে অ্যাপ্লাই করে দেব। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। যদি আমি আপনাদের বেসিক থেকেই দেখানো শুরু করছি, এটা কিন্তু বিভিন্ন কাজে প্রয়োজন হবে। আপনার কোনো জায়গায় প্রোডাকশন করলেন বা এমপ্লয়ি সার্ভে করলেন, যে কোন সময় আপনার অ্যাটেন্ডেন্স বেশি, কোন সময় কম, সেটা যদি আপনি দেখতে চাই একটা নাম্বারের গ্রাফ, সেক্ষেত্রে আমরা কি করব,
এরকমের একটা কলামে যদি থাকে শুধুমাত্র একটা কলাম আমি সিলেক্ট করে দেবো, এখান থেকে চলে আসবো ইনসার্ট, ইনসার্ট থেকে এখান থেকে আমি যদি এইটাকে এখান থেকে আরেকটা দেখি, আমি এখান থেকে লাইন চার্ট দেখলাম, এখান থেকে আমরা 2D কলাম দেখি। এই যে কলামের উপরে আমি যদি ক্লিক করি, এটাকে আমরা সাইডে ড্র্যাগ করে নিয়ে আসবো, একটু আমরা পাশে চলে আসি। এখানে এই যে দেখুন আমার যেখানে যেখানে বেশি অ্যামাউন্ট সেটাকে কিন্তু উপরে সবচেয়ে বড় কলাম দেখাচ্ছে। এখান থেকে আমরা চাইলে এটার স্টাইলটাকে চেঞ্জ করতে পারি বিভিন্নভাবে। এখন যদি আমি ব্ল্যাক স্টাইলটাকে নিতে চাই সেক্ষেত্রে আমরা ব্ল্যাক করে দিতে পারি, হোয়াইট স্টাইলটা নিতে চাইলে হোয়াইট করে দিতে পারবো। আর এখান থেকে এই একটা স্টাইল আছে, আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু আমরা নাম্বার সহ দেখতে পাই। এখান থেকে আরেকটা, এখানে আমি ক্লিক করে দেই, ওকে। এখান থেকে আমরা এক্সিস যেটা আছে আমরা এটাকে দেখতে পারি। এক্সিস টাইটেল যদি দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে এক্সিস টাইটেলটাকে সেট করতে পারবো। এখান থেকে ইরো আরবার সেটাকে আমরা দেখতে পারবো যে কোন জায়গায় কোন জায়গায় ফল হয়েছে। এখান থেকে যদি আমরা ট্রেড লাইন দিই, লাইনটা ক্লিক করে দিতে পারবো। এখন আমাদের অনেক সময় প্রয়োজন হয় কি, এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু এটা ম্যাচ করে নাই, এখানে আরেকটা আমরা চাইলে এখানে আরেকটা কাজ করতে পারি। সেখান থেকে আমাদের এখানে যে ফিল কালারটাকে এটাকে যদি আমি নান করে দিই, আউটলাইন, এখান থেকে আমরা বাইরে ক্লিক করি, ফাংশনটা কই গেল, ফিল কালার, সেন্সর, প্লট এরিয়া, আউটলাইন। এখান যদি আমি আউটলাইন এটা থাকবে, আমরা যদি এটাকে পরিবর্তন করতে চাই এখানে এই যে কালারটা আমরা এটার উপরে ক্লিক করব। এখন আমার মনে হইতেছে যে আমি এই কালারটা রাখবো না, অন্য কোনো কালার রাখবো। সেক্ষেত্রে আমরা এখানে ক্লিক করে এই যে আউটলাইনটা এটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এই কালারটা তো এটা একই হয়ে গেল, আমি যদি এটাকে চাই অন্য কোনো কালার দেব, কালারটাকে চেঞ্জ করতে পারবো। এখান থেকে বিভিন্ন ধরনের ইয়েলো কালার করতে চাইলে ইয়েলো কালার করতে পারবো। এটা হচ্ছে সেলস সিরিজ। আমি যদি এটাকে সেলস না দিয়ে যদি টার্গেট সিরিজ আমি সিলেক্ট করি তখন আমি কি করব, টার্গেট সিরিজের কালারটাকে আমি না চেঞ্জ করতে পারবো। এখান থেকে যদি আমি এই কালারটাকে দিই, দেখুন আমার কালারটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা চাইলে এই লাইনের কালারটাকেও অ্যাডজাস্ট করতে পারবো। আর এখানে হচ্ছে আমরা এখান থেকে বিভিন্ন ধরনের যে ডিজাইনটা দেখলাম সেটা দেখলাম, আর এখান থেকে ঠিক সেম ভাবে প্রত্যেকটার কাজই একই, শুধুমাত্র ভিন্নতা হলে কি এখানে আপনার এখানে কোনোটা হবে বার চার্ট, কোনোটা হবে যে আপনার লাইন চার্ট। এখন আমি যদি আরেকটা চার্ট দেখি, সাপোজ আমি এখানে দুইটা টোটাল দেখি, এখানে যে দুইটা টোটাল আছে একটা হচ্ছে টার্গেট আর একটা হচ্ছে সেলস। এখন টোটাল এই দুইটাকে যদি আমি একটা চার্টের মাধ্যমে দেখি, গ্রাফের মাধ্যমে, এখানে যদি পাই চার্ট নিয়ে আসি, আমি এটাকে বলে পাই চার্ট, আমি এখানে চলে আসি, এখান থেকে যদি আমি ক্লিক করে দেই, এখন এখানে যে দুইটা পাই চার্ট আছে আমি এটাকে একটু আলাদা করে দিতে পারি, ওকে। এটাকে আমি একটু মুভ করে নিচের দিকে নিয়ে আসি। এখন আমরা যদি এখান থেকে এক্সেসটাকে নিয়ে আসি তাহলে বুঝতে ডাটা লেভেলটা নিয়ে আসলাম, তাহলে আমরা ভিজিবিলিটি দেখতে পারবো। এখানে আসছে আমার এই যে নাম্বারটা আছে, আমি নাম্বারটাকে একটু বড় করে দিই, একটু বোল্ড করে দিই, ওকে। এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে যে আমার টার্গেটের থেকে যে আমার সেলস কতটা কম। এখানে কিন্তু আমার একটা টার্গেটের এরিয়াটা পাই চার্টের মাধ্যমে আমরা বড় করে দেখতে পাচ্ছি, আর এখানে সেলস কিন্তু অনেক কম। এখন যদি আমি এখানে টোটালের উপরে সেলসটা আরো বাড়াইয়ে দেই টার্গেটের থেকে, এখানে যদি আমি 80,800 করে দিই, এরপর যদি আমি এন্টার দিই, এখান থেকে আমার আবার চার্ট টাইপটা এটা আপডেট হওয়ার কথা অটোমেটিক, কিন্তু আপডেটটা হয়নি কেন? চেঞ্জ সিরিজ চার্ট,
এটা হবে না, এখানে কিন্তু অটোমেটিক আপডেট হওয়ার কথা, কিন্তু আপডেটটা নেয় না কেন? আমি আবারও যদি যাই ব্যাগে, দেখুন একটা প্রবলেম হয়েছে। আমরা এই দুইটাকে সিলেক্ট করে নিলাম, দেওয়ার পরে আমরা ইনসার্টে চলে আসবো। ইনসার্ট থেকে পাইসার্ট নিয়ে নিলাম। এখন এখানে আমি এক্সিস লেভেলটাকে দিয়ে দেই, ডাটা লেভেল দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এটাকে একটু বড় করে দিই, এই দুইটাকে সিলেক্ট করতে হবে, নাম্বারটাকে বড় করে বোল্ড করে দিলাম। এখন এখানে আমার যদি ডাটা আপডেট হয় সেক্ষেত্রে আমার এখানে আপডেট হওয়ার কথা। দেখুন আমার টার্গেটের থেকে এখন কিন্তু সেলসটা যখন আমার নাম্বারটা বেশি হয়ে যাবে, যদি আমি সেলস এখানে বাড়াই দেই, দেখুন আমার টার্গেট ছোট হয়ে গেছে। আমরা এখানে বুঝতে পারি যে আমার যদি টার্গেট প্লাস সেলস ইকুয়াল থাকে তখন কিন্তু আমার এইটা কিন্তু পাইসারটা দুইটার কালার সমান হয়ে যাবে। আমি যদি এখানে 1227 দিয়ে দিই, দেখুন দুইটা কিন্তু সেম সেম হয়ে গেছে। তো এইভাবে কিন্তু আমরা এই গ্রাফ তৈরি করে নিতে পারি। তো আমরা এখানে কয়টা গ্রাফ দেখলাম, একটা হচ্ছে আপনার লাইন চার্ট, আর একটা হচ্ছে কলাম, আর একটা হচ্ছে পাই চার্ট। তো এগুলো ক্লাস যদিও সামনে আসতো আমি আগেই দেখাই দিলাম। এটা একদম বেশি কঠিন কিছু না আর সহজও না, মোটামুটি ফাংশনাল, একটু দেখলেই বারবার প্র্যাকটিস করলে খুবই সহজ মনে হবে। এটা হচ্ছে কি, একটা হচ্ছে আমার ডাটাবেস সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখান থেকে এটার ডিফারেন্সটা কতটুকু, কোন জায়গায় কোন জায়গায় আমার ফল হয়েছে, কোন জায়গায় একটু আপ ডাউন হয়েছে, সেটাকে দেখার জন্য একটা গ্রাফের মাধ্যমে আমরা ভিজিবিলিটি দেখতে পারি। এই যে সাধারণভাবে গ্রাফটা কাদের জন্য প্রয়োজন, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইউজ করা হয়। বিভিন্ন কোম্পানিতে দেখা যায় একটা আপনার এমডিআই বোর্ড থাকে, সেখানে এই গ্রাফগুলো লাগানো হয় বিভিন্ন রিপোর্ট দেখানোর জন্য। আমরা যেভাবে এখানে ম্যানুয়ালি দেখি, তারা শুধুমাত্র গ্রাফের দিকে একবার তাকলেই বুঝতে পারে যে কোন জায়গায় আমার ইমপ্রুভমেন্ট প্রয়োজন, সেই জায়গায় তারা ফোকাস করে। তো মোটামুটি এই কাজটা তো বুঝতে পারলাম যতটুকু দেখাইলাম। স্যারের কাজটা কি পারা যাবে রিপন ভাই? ইনশাল্লাহ ভাইয়া পারবো। জি পারবো। ইনশাল্লাহ। হ্যাঁ, এটা খুবই সহজ আছে, কিন্তু বেশি কঠিন না। আমি এইগুলো কিন্তু আপনাদের এই ক্লাসে রাখি নাই, এটা সামনে ছিল, তারপর আমি আগেই দেখাই দিলাম যেহেতু ফাংশনাল কাজ। এখান থেকে ইনসার্ট থেকে আমাদের এখানে যে ম্যাপ, এগুলো হচ্ছে গ্রাফ, এগুলো সামনের দিকে আরো আসবো। পিভট চার্ট, যে পিভট টেবিল থেকে কিভাবে করা হয়, লাইন, এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন। হুবহু সেম জিনিস, শুধুমাত্র একটু নামটা আলাদা। আমরা যেভাবে ডাটাবেস সিলেক্ট করছি প্রত্যেকটার সেম জিনিস, সেমই। এখান থেকে আমরা যদি পেজ লেআউটে আসি, এগুলো আমাদের সবকিছু প্রয়োজন হয় না। এখানে যে থিম, বিভিন্ন কালারের যদি আমরা থিম চেঞ্জ করতে চাই, কালার কম্বিনেশন এখান থেকে করতে পারি। আমরা কিন্তু অ্যাডভান্স থেকে করছি যে কিভাবে কালার কম্বিনেশন করি। এটা হচ্ছে 2000 যারা 21 ব্যবহার করে তাদের জন্য এটা আছে, 16তেও আছে। এখানে ক্লিক করলে আমার এই কালারের ভিতরে একটা দেখুন পরিবর্তন আসে, এগুলো আমাদের প্রয়োজন নাই। এই যে ফন্ট ইফেক্ট, এগুলো দরকার নেই। মার্জিনটা কখন প্রয়োজন হবে, আপনার যখন প্রিন্ট সেট আপ করবেন, এরপর আছে যখন প্রিন্ট দেবেন। আমি প্রিন্ট ফাংশনটাও দেখাই দিই। সাপোজ ধরুন আমার এইটুকু প্রিন্ট করা প্রয়োজন আছে, এই জায়গাটুকু, অথবা আমার এই জায়গা থেকে এতটুকু আমার প্রিন্ট করা প্রয়োজন আছে। যতটুকু আমি প্রিন্ট করব ততটুকু কি করব, আমি সিলেক্ট করব। এটাকে আমি একটু ডিলিট করে দিই। আমার যতটুকু জায়গা প্রিন্ট করা প্রয়োজন ততটুকু জায়গা আমি কি করব, সিলেক্ট করে নেব। আর যদি এমন না হয় আমার প্রতিদিন একটা জায়গায় প্রিন্ট করতে হয়, সেক্ষেত্রে আমরা কি করব, এই যে প্রিন্ট এরিয়া, এখান থেকে আমরা সেট প্রিন্ট এরিয়া এখানে ক্লিক করে দেব। এখন আমি যেখানে যদি সিলেক্ট না করি, আমি যদি কন্ট্রোল পিতে ক্লিক করি, তখন আমি যে সেট করলাম সেটা চলে আসছে, কিন্তু এখান থেকে একটা অংশ কিন্তু আমার কেটে গেছে। এখন আমরা কি করতাম, আগের যে ওল্ড ভার্সন যে এক্সেল বা ওয়ার্ড থাকে, সেখানে কিন্তু আমাদের আগে সিলেক্ট করে নিতে হয় A4 সাইজ, এটাই কিন্তু তা করতে হয় না। আমি যদি কন্ট্রোল পিতে ক্লিক করি, এখান থেকেই ফুল সেটআপটা আমরা করতে পারবো, শুধুমাত্র প্রিন্ট এরিয়াকে সিলেক্ট করে দেব। এখন এখান থেকে আমাদের এটাকে আমরা ল্যান্ডস্কেপ করব না পোর্ট্রেট করব, সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি।
এখান থেকে আমি যদি ল্যান্ডস্কেপ করতে চাই সেটা আমরা এখান থেকে ল্যান্ডস্কেপ করতে পারবো। এই দেখুন ল্যান্ডস্কেপ করণে আমার এখানে পুরোটা চলে আসছে। এখন এইটা হচ্ছে মেইন ফাংশন। আমরা যখন প্রিন্ট দেব কোনো কিছু, অবশ্যই আমরা এখান থেকে কি করব, ফিড অন পেজ অথবা ফিড অন কলাম। ফিড অন পেজ যদি হয় শুধুমাত্র একটা পেজের ভিতরে ফিড হবে, এটা বাইরে কোনো অংশ কেটে যাবে না। আর ফিড অল কলামস অন পেজ, এইটাতে আমি ক্লিক করি, তখন কি হবে, এইটাকে একটা পেজের ভিতরে সে ফিট করে নেবে, অন্য পেজে যাবে না। আর এখানে যদি ফিড অন ফার্স্ট পেজ, শুধুমাত্র ফার্স্ট পেজ হবে। ফিড অন র অন পেজ। তো আমরা যদি এখান থেকে এই দুইটা ফাংশন ব্যবহার করি তখন আমাদের কোনো ডাটা মিস হবে না প্রিন্টের সময়। এখন আমাদের যদি এমন হয় যে প্রিন্ট এরিয়া সেট করা নেই, অনেক সময় হয় কি প্রিন্ট এরিয়া আমি ক্লিয়ার করে দিলাম, আমাদের কি হয়, ডাটাটাকে আমরা সিলেক্ট করলাম, এরপর কন্ট্রোল পি দিলাম। কন্ট্রোল পি দেওয়ার কারণে আমার এখানে কিন্তু পাশের আরও কিছু ডাটা চলে আসছে, এটা কিন্তু আমি সিলেক্ট করে নিই, তারপরও চলে আসছে। এখন এখান থেকে আমরা চলে আসবো এখানে প্রিন্ট সিলেকশন, শুধুমাত্র সিলেকশনটাকে আমার এখানে ক্লিক করে দেবো, তখন আমার কি হবে, যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকুই আমার ওভারভিউতে চলে আসবে, যেটা প্রিন্ট হবে। আর এখান থেকে আমরা পেপার সাইজ সিলেক্ট করে নিতে পারবো, সবসময় আমাদের A4 সাইজে পেপারে প্রিন্ট করি, যদি ডিফারেন্স কোনো কিছু থাকে সেটা এখান থেকে সিলেক্ট করতে পারবো, লেটার সাইজ। তো A4 সাইজেই আমরা সব কিছুই আমরা প্রিন্ট করি, তো A4 সাইজ সিলেক্ট করে দেবো। আর আপনার ডাটার উপর নির্ভর করবে আপনি এটা ল্যান্ডস্কেপ করবেন না পোর্ট্রেট করবেন। এখন যদি এটাকে পোর্ট্রেট করি তখন দেখা যাচ্ছে যে এটা দেখতে ভালো দেখায় না। এখানে আমরা একটু চেঞ্জ করব যে কোন ডাটাটা আমরা কোন ফাংশনের ভিতরে রাখলে সুন্দর দেখা যায়। তো এটাকে যদি আমি ল্যান্ডস্কেপ করি এটা কিন্তু সুন্দর দেখা যায়। আর এখানে যে বিষয়টা আমরা অবশ্যই ফিড অন পেজ এই ফাংশনটা করে দেব, তখন আমরা যেটা প্রিন্ট করব যে শিটটাকে, তখন আমার কোনো ডাটা মিস হবে না, শিটের ভিতরে অটোমেটিক ফিট করে নেবে। এখন আমার এখানে প্রিন্টার নেই কিন্তু এখানে যে প্রিন্ট পিডিএফ, এখন এরকমের হয় না যে আমার একটা এক্সেলে ডাটা আছে, এই ডাটাটাকে আমি পিডিএফ আকারে দেখতে চাই, তখন আমরা কি করব, এই প্রিন্ট ফাংশনে এসে প্রিন্ট টু পিডিএফ এখানে আমরা সিলেক্ট করে দেবো। এখানে যদি আমি প্রিন্টে ক্লিক করি তখন কি হবে, এটা কিন্তু একটা পিডিএফ ফাইলে তৈরি হয়ে যাবে। আমি এখানে লিখি টেস্ট অন লিখে দিলাম। এখান থেকে হচ্ছে আমরা ডেস্কটপ সিলেক্ট করে দেব, এরপরে আমি সেভে ক্লিক করে দিই। এখন এই যে পেজটাকে আমরা কি করলাম, এক্সেল থেকে পিডিএফ এ কনভার্ট করে নিলাম। আমি যদি ডেস্কটপে যাই, এই যে দেখুন এটা কিন্তু আমার একটা পিডিএফ হয়ে গেছে। আমি ওপেন করি, এই যে দেখুন আমার পিডিএফ এ ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে চাই, এই যে এক্সেলের ডাটাকে আমি ওয়ার্ডের ভিতরে নিয়ে যাব, তখন আমি কন্ট্রোল পি দিয়ে এখানে যদি আমি সিলেক্ট অবস্থায় কি করব, আমি এটাকে সিলেক্ট করে নেব, এরপর কন্ট্রোল পি, এখানে বাইরে একটু সিলেক্ট হয়ে গেছে, আমি ব্যাগে যাই, এখানে আমরা সিলেক্ট করে নিলাম, এখান থেকে কন্ট্রোল পি তে ক্লিক করব। এখন আমি যদি ওয়ার্ডে কনভার্ট করতে চাই, এখানে আমি প্রিন্টে ক্লিক করব, এখান থেকে এই যে পিডিএফ আছে, এখান থেকে পিডিএফ, এখানে আমি প্রিন্টার সেট করে দিছি যার কারণে বারবার পিডিএফ এ চলে আসতেছে। প্রিন্ট এরিয়া, প্রিন্ট টাইটেল, এখান থেকে আমাদের কি করতে হবে, এই যে পিডিএফ, এখান থেকে আমরা চাইলে মাইক্রোসফট ওয়ার্ড, ওয়াননোট, এক্সপিএস বিভিন্ন ধরনের ফাংশন আছে। আমাদের যদি কোনো প্রিন্টার সেট করা থাকতো তখন কিন্তু আমরা এখানে প্রিন্টারে ক্লিক করে আমরা প্রিন্ট দিতে পারতাম। যেহেতু আমার এখানে প্রিন্টার অ্যাড করা নেই সেক্ষেত্রে প্রিন্ট হবে না। তো আমরা এখানে বুঝতে পারলাম যে কিভাবে আমরা প্রিন্ট দিব। এখন এখানে অনেক কাজ আছে, ফর্মুলা নিয়ে আমরা সামনে ক্লাস করব, যার কারণে এখানে দেখব না। এখানে ডাটা টাইপ, এখানে টেক্সট টু কলামের অনেক কাজ আছে, কারণ হচ্ছে আপনাদের যদি দেখাই অনেক বড় হয়ে গেলে দেখা যাচ্ছে যে মনে রাখতে পারবেন না। এখানে আমরা আরো কিছু ফাংশন দেখব যেটা আমাদের খুব সহজ। এখানে যে এই তিনটা ফাংশন আছে এটা প্রয়োজন হবে আর এটা প্রয়োজন হবে। এখান থেকে আমি যদি গ্রিড লাইনে ক্লিক করি, আমার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা বক্সের মতো যে দাগগুলো আছে
সেই দাগগুলো উঠে যাবে, গ্রিড লাইন্স। আমি যদি ক্লিক করি পুরো ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। এখন যদি আমি এখানে ক্লিক করি তখন আবার সেই দাগগুলো চলে আসছে, আমি এটাকে উঠিয়ে দিলাম। এখন এখানে বলছে ফর্মুলা বার, ফর্মুলা বার হচ্ছে এটা। আমি যদি চাই যে এটা থাকবে না, এখানে যদি ক্লিক করি আমার ফর্মুলা বার চলে গেছে। আর এই যে কলাম হেডিং, আমি যদি চাই যে এটাও থাকবে না, এখানে ক্লিক করলে কলাম হেডিংটা চলে গেছে। এখন অনেক সময় আমাদের ফাইলগুলো এরকম হয়ে যেতে পারে, তখন আমরা কি করব, এখান থেকে চেক মার্ক করে দিলে এগুলো আবার রিটার্ন চলে আসবে। আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে আমরা কি করব, এখান থেকে উঠিয়ে দেব। এরপরে চলে আসি এখান থেকে, যে এখান থেকে আমাদের পেজটা একটু অন্যরকম হয়ে যেতে পারে। অনেক সময় আমরা ভয় পাই যেখানে পেজ ব্রেক ভিউ, আমি যদি এখানে ক্লিক করি এটার ভিউটা একটু ডিফারেন্স চলে আসছে। আমি যে প্রিন্ট এরিয়া সিলেক্ট করছিলাম সেইটুকুই কিন্তু এখানে চলে আসছে। এখন পেজ লেআউটে আমি যদি ক্লিক করি সেটা কিন্তু আবার অন্যভাবে চলে আসবে। এরকমের যদি ক্লিক করে নষ্ট হয়ে যায়, আপনারা কি করবেন, নর্মালি ক্লিক করবেন, তাহলে আমার কি করবে, নর্মাল এক্সেলে চলে আসবে। এরপর হচ্ছে এই যে ফ্রিজ প্যানেল, এইটা আমাদের প্রয়োজন হবে কাজের ক্ষেত্রে। কারণ হচ্ছে আমরা যখন ডাটা এন্ট্রি করব, এখানে হচ্ছে আমার যে এই হেডিংটা অনেক সময় প্রয়োজন হয় কি, আমি যখন ডাটা এন্ট্রি করব নিচের দিকে আমার এখানে স্ক্রল করলে পরে আমার হেডিংটা চলে যাচ্ছে। আমি চাচ্ছি যে উপরে হেডিংটা থাকবে, নিচে স্ক্রল করলে বাকিগুলো মুভ করবে না। এখন এখান থেকে যদি আমি এই ফ্রিজ প্যানেলে চলে যাই, এখানে ফ্রিজ করলে পরে এখানে অটোমেটিক আমার উপরের দিকে এই জায়গাটু ফিক্স থাকবে। এই দেখুন আমি স্ক্রল করলে নিচেরগুলো উপরের দিকে চলে যাচ্ছে, কিন্তু আমার এই উপরে হেডিংগুলো দিকে মুভ করবে না। এটা আমি কি করলাম, ফ্রিজ করে দিলাম। এখন আমি ডাটা এন্ট্রি করলে আমি নিচে নিচে করতে পারি, যেখানে কি এন্ট্রি করতে হবে। এখানে থাকতে পারে নাম, যদি আমি এন্ট্রি করতে থাকি নেম, অনেক কিছু থাকতে পারে, সিরিয়াল নাম্বার, এগুলো যদি আমি এন্ট্রি করতে থাকি, তো উপরে হেডিং উপরে চলে গেলে বারবার আমার কি করতে হয়, উপরে নিচ করে দেখতে হয়। এটাকে যদি আমি আনফ্রিজ করতে চাই আবার পুনরায় আগের মতো, তখন আমি কি করব, আনফ্রিজ করে দেব। এই যে দেখুন, এখন এখানে হচ্ছে আরো কিছু ফাংশন আছে। ফ্রিজ টপ র, আমি যদি এটাতে ক্লিক করি শুধুমাত্র এই উপরের রটাকেই ফ্রিজ করে দেবে। আর যদি এখানে ফ্রিজ ফার্স্ট কলাম, এখন ফ্রিজ ফার্স্ট কলাম বলতে এখানে এই প্রথম কলামটাকে, এখন আমরা যদি সামনের দিকে ডাটা এন্ট্রি করি, এখানে আমি কিছু লিখি, এদিকে করতে করতে যদি আমি এদিকে যাই তখন কি হয়, এটা কি হাইড হয়ে যায়। আমি যদি এখানে ক্লিক করে ফার্স্ট কলাম সিলেক্ট করে দেই, তখন কি হবে, এই ফার্স্ট কলামটা কি হবে, আমার ফিক্সড থাকবে। আমি যদি এদিকে ডাটা এন্ট্রি করি আমার এই নাম্বারগুলো একই জায়গায় থাকতেছে। এটি কি করলো, ফার্স্ট কলাম ফ্রিজ করে দিল। তো এইভাবে আমরা ফ্রিজ করতে পারি। এখন যদি কলাম ফ্রিজ করতে চাই সেক্ষেত্রে আমরা এখান থেকে ওই ফ্রিজ প্যানেলে এই জায়গাটাকে সিলেক্ট করে আমি আগে আনফ্রিজ করে নেই। ফ্রিজ যদি করি তখন কিন্তু আমার এই জায়গাটা ফিক্সড থাকতে আছে, তখন আমার ফার্স্ট কলামের প্রয়োজন হইতেছে না। শুধুমাত্র যদি আমরা ফ্রিজটাকে ব্যবহার করি, এটা কি করব, আমি যদি রো এর সাইডটাকে আমি ফ্রিজ করতে চাই তখন আমি রোটাকে সিলেক্ট করব। আর যদি কলামের সাইডটাকে ফ্রিজ করতে যাই, যে কোনো জায়গা থেকে আমরা শুধুমাত্র এই ফ্রিজ প্যানেলটাকে ব্যবহার করব। শুধুমাত্র আমাদের সিলেকশনটা করতে হবে। এখান থেকে আমি সি কলাম থেকে সিলেকশন করলে এখানে যদি আমি ফ্রিজে ক্লিক করি তো আমার পুরো ডাটা ফিক্সড থাকবে, আমার এদিকে স্ক্রল করতে পারি। এখন এখান থেকে যদি আমি আনফ্রিজে ক্লিক করি আবার আনফ্রিজ হয়ে যাবে, স্ক্রল করলে নিচের দিকে চলে যায়। আবার এখান থেকে আমার সাম ইফ থেকে যদি আমি ফ্রিজ করতে চাই, ঠিক সেমভাবে উপর দিকে স্ক্রল করলে সাম ইফ থেকে আমার ফ্রিজ হয়ে গেছে, এই জায়গাটা ফিক্সড। এখন আমি আবার আনফ্রিজ করে দিলাম, দেখুন আমার স্ক্রল করলে উপর নিচ হয়ে যায়। এই ফাংশনগুলো আমাদের প্রয়োজন হবে। এখন অনেক সময় হইতে পারে যে আমার এই শীটটা অনেক জুম হয়ে গেছে, এখানে জুম ক্লিক করে গেল, অনেক বড় বড় হয়ে গেছে। আমরা চাইলে স্ক্রল বাটন দিয়ে আমরা যদি কন্ট্রোল চেপে ধরে এরকম বড় ছোট করতে পারি, অথবা যদি তাও না চাই আমরা এখানে 100% ক্লিক করে আমার পুনরায় আগের মতো চলে আসবে। অনেক সময় দেখা যায় যে এইভাবে ক্লিক করে, এইটা হচ্ছে জুম, আমরা এখান থেকে ম্যানুয়ালি সিলেক্ট করে দিতে পারি কত পার্সেন্ট, অথবা কাস্টম সাইজ এখানে আমরা জুম লিখে দিতে পারি। এখানে যদি আমি 50% লিখে দেই, 50%, এটা একটু এখন যে বড় আছে এর থেকে একদম ছোট হয়ে আসবে, এই যে দেখুন ছোট হয়ে আসছে। এখন যদি আমি পুনরায় একদম যেরকমের থাকে নতুন সেরকম নিয়ে আসতে চাই, 100% ক্লিক করে দেবো, আমার আগের মতো চলে আসছে।
তো মোটামুটি আমরা ভিউ ট্যাবও দেখলাম। এখান থেকে কিছু ফাংশন আছে, এই যে প্রোটেক্ট শিট, এখান থেকে আজকে আমি ক্লাসটা একটু ছোট রাখি, কারণ হচ্ছে বেশি বড় হইলে মনে রাখতে পারবেন না। আজকে যা দেখাইলাম যাতে আপনারা নিতে পারেন বা মনে রাখতে পারেন ততটুকুই আমি রাখবো। যতটুকু দেখালাম বুঝতে পারছেন কি? জি ভাইয়া, বুঝতে পারছি। তো আজকে আমি অল্প সময় নিব, কারণ হচ্ছে, বলেন আপু কি যেন বলতে চাইছেন? ভাইয়া ওই যে গত ক্লাসে না আপনি না একটা লার্জ ডাটা সিলেকশন করে দেখাইছেন, মানে এটাকে একটু লার্জ করছেন নিচের দিকে ট্র্যাক করে। তো এটা না আমি পারতেছি না আমার ইয়েতে, ল্যাপটপে আর কি, মানে আপনি একটু দেখাবেন আর একবার যদি এটা লার্জ লার্জ ডাটা। ওই এরকম, যে বিডি ফ্যাশনের একটা ইয়ে ছিল না, বিডিআর ক্যানটেক। এরকমের আপনার ড্র্যাগ করে নাকি? হ্যাঁ ও, এরকম হ্যাঁ সিকোয়েন্স হ্যাঁ, আসে ড্র্যাগ না। করে আপনি নিচের দিকে ডাটাগুলোকে লার্জ করছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই সিকোয়েন্স এটা আসে তো না। পারছি, এটা সিকোয়েন্সও আসছে, কিন্তু ওই ডাটাটা যখন বিগ হতেছে ওটা আসতেছে না, এখানে তো একটু ছোট। মানে আমি পুরাটা ওই যে বিডি ফ্যাশন যে আপনার পেজটা, ওটার নাম দেখতে হবে আমার। আচ্ছা, এটা আপনি আমি লাস্ট যেদিন ক্লাসটা করাইছেন লাস্টের দিকে যে একদম মানে যখন লার্জ ডাটা নিয়ে দেখাইছেন যে ওই যে সেলস আর টার্গেটটাকে কিভাবে আলাদা করে আমি বের করব। কিন্তু এই জন্য ওই যে ও পুরা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আচ্ছা আচ্ছা, ডাটাটাকে ওইটা আপনি হচ্ছে নিচের পিভট দিকে টেবল। ড্র্যাগ করে মানে নিয়ে আসছেন, ওটা কিভাবে হয়েছে পরে নিচের দিকে ও ডাটাগুলো আচ্ছা বেশি আমার আচ্ছা, ওইটা পুরো আসতেছে না। ডাটাটাকে আমি কিভাবে ড্র্যাগ করে নিছি না, ওটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, হুবহু সিলেক্ট একটা, করার পর আমি যখন নিচের দিকে টানতেছি আসে না। এটা হচ্ছে কি আমি কপি করছি জাস্ট, আর কিছু না। সেম জিনিসটাকে আমি কপি করে ও, দিছি, আমি একটু দেখাই। এটা হচ্ছে মাউস দিয়ে আমি করছিলাম, বেশ ধীরে সম্ভবত। কপি পেস্ট করে দিচ্ছেন নাকি নিচের দিকে খালি? হ্যাঁ, কপি পেস্ট না, ওটা ড্র্যাগ করে কপি করা যায়, ফাংশনাল না। দেখি কোনটা নিছিলাম। এই এই ডাটাটা না, এরকমের একটা ডাটা, এটাকে আমরা বড় করছিলাম এরকমের সিলেক্ট করে। তারপর আমি কি করলাম, এটাকে এরকম ড্র্যাগ করে নিচের দিকে আর কি, এই সেম জিনিসটাই বারবার কপি হয়ে নিচের দিকে বসে গেছে, এই আর কিছু না। এটার কোনো সিকোয়েন্স না, কোনো কিছুই না। এখান থেকে যে 101, এটা আচ্ছা কিন্তু আর আবার দেখান ভাইয়া, ইয়ার জন্য দেখতে পারি নাই, নেট প্রবলেমের জন্য। এখান থেকে আমি এই ডাটাটাকে বড় করার জন্য, এখানে এই আসলে যে এটা হ্যাঁ, কোনো ফাংশন না, এখান থেকে আমি এতটুকু সিলেক্ট করলাম। এই যে ওকে। আমার এই ডাটাটা আছে বারবার রিপিট হয়ে নিচের দিকে বসে যাবে, এই জন্য আমি এখানে এই যে প্লাস সাইন আসার পরে থেকে নিচে ড্র্যাগ হুম। করে দিলাম। সেম জিনিসটাই বারবার এখানে আমার রিপিট হয়েছে, একই নাম একই সিকোয়েন্স, এই আর কিছু না। ও, আমার হচ্ছিল না গতকালকে আমি ট্রাই করাতে। আচ্ছা, আচ্ছা, তারপর দেখবো। আমি যতটুকু দেখাইলাম এইটুকুর উপরেই আপনার প্র্যাকটিস করেন। আগামী ক্লাসে আমি এইটার উপরেই আপনাদের জিজ্ঞেস করব যে কোনটা কোনটা দেখানো হয়েছিল, এবং আমি কিভাবে লাইন চার্ট তৈরি করলাম সেটাও দেখতে চাইবো আমি। আর হচ্ছে যে কিভাবে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে হোয়াইট করলাম, এগুলোর উপরে আমি আপনাদের সাথে ডিসকাস করব। এই পেজে তো আমি গত ক্লাসে কি করাইছি সেটা দেখলাম না, কিন্তু আগামী ক্লাসে অবশ্যই আজকে যা হয়েছে এইটা প্রত্যেকের ওয়ান টু ওয়ান আমি জিজ্ঞেস করব, ঠিক আছে? জি। ওকে, তাহলে ভালো আর থাকেন। ভাইয়া ক্লাস তো স্যাটারডেতে হবে তাই না? হ্যাঁ শনিবারে আর হ্যাঁ, মঙ্গলবার। শনিবার, শনিবার আর মঙ্গলবার। আর রমাদান এটা চেঞ্জ করবেন তো পরে নাকি হ্যাঁ, টাইমটা? রমজান না মাসে ওটা যখন টাইমটা চেঞ্জ করব। সবচেয়ে কোন টাইমটা ভালো হবে? আমার তো ডে মানে হইলে সবচেয়ে ভালো হয়। আমার তো জার্মানিতে, বাকিদের বাকি ভাইয়া আপুরা আমি তো জানি না, মানে আমার এখানে এখানে 5 ঘন্টা ডিফারেন্স বাংলাদেশের সাথে। এখন আমার এখানে বাজতেছে 5টা 38, পাঁচ বাংলাদেশে মেবি দশটা বিকেল আটত্রিশ জি। 38 PM। আবার কোন মাসটা থেকে 4 ঘন্টা ইয়ে হয় আর কি, এটা পরে জানাতে পারবো তখন। আচ্ছা, 5টা বাজে না। জি, আর একটু আগে হলে হবে না, আমার আবার ক্লাস করি তো আমি আবার এতে যাই আর কি, স্কুলে আর কি, আহ, ল্যাঙ্গুয়েজ স্কুলে। তো আমি এসে জয়েন করি আর কি, 1 ঘন্টা ডিফারেন্স থাকে আর কি আমার আসা যাওয়ার, তারপরে এসে আপনার ক্লাসে জয়েন করতে হয় আর কি। সিঙ্গাপুরে অনেক ভাই আছে টাইম স্যাটারডে মেসেজ সানডে দেয়। অফ থাকে, এটা খারাপ। টাইমিং এর জন্য অনেক ভাই রিকোয়েস্ট করতেছে, টাইমের জন্য হইতেছে না সিঙ্গাপুরে যারা আছে।
না, এই টাইমে ঠিক আছে, আমি কষ্ট করে জয়েন করতেছি। বাকি আরেকটু ইয়ে হয়ে গেলে তো তখন প্রবলেম ইয়ে হবে। পরে করতে পারবো, বাট এর আগে হইলে আমার জন্য সমস্যা হবে আরকি। মানে বাসায় চলে আসলে করতে পারবো। এর আগে তো দেখি করতে পারবো না হয়তো ক্লাসটা। 10টা কি 10:30টার পর হইতে পারে রমজানে, কারণ হচ্ছে নামাজ ওকে, থাকবে। তাহলে প্রবলেম নাই। হ্যাঁ, হ্যাঁ। আমাদের এখানে ইফতার টাইমটাও মনে হয় ০.৫ ঘন্টা বাদ পরে হবে আরকি। জি, জি। ঠিক আছে, এটা আমি ১২টার জানাই মধ্যে দিব হবে। রমজানের আগের দিন। জি, ওকে, সবাই ভালো থাকবেন। ওকে। জি। ভাই আমি কি